দুরু দুরু বুকে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তরি। নির্ঝরের দিকে চোখ তুলে তাকানোর সাহস তার নেই। হাতের খাবারের প্যাকেটগুলো শক্ত করে চেপে ধরে শরীরের কাঁপুনি থামানোর চেষ্টা চালিয়ে গেল। মাথা নিচু করেই বিছানার পাশের টুলটাতে খাবারের প্যাকেটগুলো রাখলো। পানির বোতলটা এক পাশে রেখে দ্রুত পেছন ঘুরে দাঁড়ালো। উদ্দেশ্য এখান থেকে পালিয়ে যাওয়া। দু পা এগোতেই পেছন থেকে কেউ ধমক দিয়ে বলে উঠল। হ্যাঁ মেয়ে। তরির পা থেমে গেল, হার্টের গতিবিধি বেড়ে গেল। চারিদিক থেকে ভয়ের আভাস এসে যেন তাকে বরফের মতো জেঁকে ধরল। চোখ বন্ধ করে মুখ অল্প হা করে শ্বাস নিল সে। পেছন না ঘুরে কম্পিত কণ্ঠে বলল, খাবারগুলো খেয়ে নিন আপনি। পেছনের কণ্ঠস্বরের তীব্রতা বেড়ে চলেছে। তরি বড় করে ঢোক গিলে চোখ খুলল। জোরপূর্বক ঘুরে দাঁড়ালো। ঘন ঘন চোখের পলক ফেলে বিছানার দিকে তাকালো। নির্ঝর দুহাত বুকে ভাঁজ করে তার দিকেই চেয়ে আছে। ফর্সা মুখটা কেমন পাণ্ডুর মতো গেছে। অনেক রক্ত বের হয়েছে। তরির নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কি থেকে কি করে ফেললো সে। এতটা অবুঝ না হলেও পারত। কয়েক সেকেন্ড নির্ঝরের দিকে চেয়ে থেকে গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। নির্ঝরের কয়েক হাত দূরে দাঁড়িয়ে থেমে গেল। হঠাৎ ধপাস করে ফ্লোরে বসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। তরির জল তরঙ্গের মতো কান্নার শব্দে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল নির্ঝর। এই মেয়ের সবকিছু এত অদ্ভুত কেন? এই রুদ্র মূর্তিত এই কান্না। সে ছটপট তরির দিকে এগিয়ে আসতে নিতে তরির কান্না মিশ্রিত নাকি সুর কানে এলো। তরি কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আপনি মরে গেছেন। এতটা সময় সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছিল যে আমি একটা খুন করেছি, একটা মানুষকে মেরে ফেলেছি। কি করে করলাম আমি? আমি অপরাধী। আমার জেল হবে, ফাঁসি হবে, সবাই ছিছি করবে। আপনি মরে না গিয়ে ভালো করেছেন। তরির এহেন কথা শুনে নির্ঝর স্তব্ধ হয়ে গেল। আর এগিয়ে গেল না। পুনরায় বালিশের উপর হেলান দিয়ে বসে পড়ল। হাত দুটো বুকে ভাঁজ করে বলল, হ্যাঁ মেয়ে, কান্না করছো কেন? কে তুমি? কে তুমি? বাক্যটা কানে যেতেই তরির কান্না থেমে গেল। চোখে মুখের সর্বত্র এসে ভর করলো অবাকত্ব। চোখ উল্টে বলল, আমায় চিনতে পারছেন না আপনি? কি বললেন? মাত্র কি বললেন জানেন? জিজ্ঞেস করলাম কে তুমি। তরি এক লাফে উঠে দাঁড়ালো। হাতের উল্টো পিঠে গাল মুছে এগিয়ে এলো। বিছানার কাজ ঘেঁষে দাঁড়িয়ে নির্ঝরের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ালো। নিজের মুখের দিকে ডান হাতের একটা আঙ্গুল তুলে বলল। আমায় চিনতে পারছেন না আপনি? নির্ঝর নিচের মাথাটা একটু পিছিয়ে নিল। সাবলীল ভাবে বলল, চেনার কথা নাকি? হ্যাঁ, চেনার কথা। অবশ্যই চেনার কথা। আমি তরি, আপনার বড় মায়ের একমাত্র ভাইজি। আমি চিনতে পারছেন না? নির্ঝর সুবোধ বালকের মতো মাথা ডানে বায়ে কাত করল। অর্থাৎ সে চিনতে পারছে না। তরির চোখে মুখে পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাথায় আঘাত লেগে স্মৃতি হারিয়ে গেল। এখন কি হবে? ফুপি কি জানে যে নির্ঝর ভাই সব ভুলে গেছে? সে ঠোঁট কামড়ে বিছানার কাছ থেকে সরে আসলো। রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ করেই থেমে গেল। পুনরায় নির্ঝরের দিকে এগিয়ে গিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনি সব ভুলে গেছেন নির্ঝর ভাই? আপনার নাম ধাম, বাবা মা, বড় বাবা, আপনার বন্ধু বান্ধব, সব সব মানে সব। না, সবাইকে ভুলিনি, সব মনে আছে। ডাক্তার বলেছে মাথার আঘাতের জন্য অল্প অল্প স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে। শর্ট টাইম মেমোরি লস যাকে বলে। কিছুটা সময় গেলে সেগুলো রিগেইন হবে। আপাতত আমার হারিয়ে যাওয়া অল্প স্মৃতির মধ্যে বোধহয় তোমাকে ভুলে গেছি। শুধু আমাকে ভুলে গেছেন? হ্যাঁ, শুধু তোমাকে। তরি অবাক হয়ে কিছুক্ষণ নির্ঝরের মুখপানে চেয়ে রইল। শর্ট টাইম মেমোরি লসের কথা সে এর আগে শুনেছে। একটু পর তার কুচকানো কপাল শিথিল হয়ে আসলো। থমথমে মুখের আড়ালে লুকিয়ে রাখা ভুবন ভোলানো হাসিটা ঠোঁটের কোণে ফুটে উঠল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই হাসি সারা মুখে ছড়িয়ে পড়ল। সে সোজা হয়ে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তার মানে আপনাকে কে আঘাত করেছে সেটা মনে নেই? আপনি জানেন না কে আঘাত করেছে, তাই তো? শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। সবাই আল্লাহর মেহেরবানি। আমি তো মাঝপথে তরিকে থামিয়ে দিয়ে নির্ঝর কঠিন গলায় বলল, থামো, একটু দম নাও।
কার বদৌলতে আমি হসপিটালাইজড হয়েছি সেটা বড় মা বলেছে। বলেছে যে তোরই মানে তুমি আমার মাথায় আঘাত করেছো। এবার বলো কেন মাথায় আঘাত করেছো? কি করেছিলাম আমি? তরির মুখটা চুপসে গেল। কিছু বলার চেষ্টা করেও পেরে উঠল না। আস্তে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কিছু দূর পেছাতেই নির্ঝর এক ধমকে তাকে স্ট্যাচুর মতো থামিয়ে দিল। নিজের ফর্মে ফিরে বলল, মিস তৌরি, আপনার জন্য আমি আমার জীবনের সব থেকে মূল্যবান স্মৃতিগুলো হারিয়ে ফেলেছি। আমার মস্তিষ্কে ধারণ ক্ষমতা কমে গেছে। এখন আমি সহজে কিছু মনে রাখতে পারবো না। মাঝে মধ্যে সব ভুলে যাব। এখন আপনিই বলুন, আমার মতো এমন স্মৃতিখানা মানুষকে কে বিয়ে করবে? কে আমার সারা জীবনের দায়িত্ব নেবে? তরি কাঁদো কাঁদো স্বরে হাত জোর করে বলল। খুবই দুঃখিত, আমায় ক্ষমা করুন, প্লিজ ক্ষমা করে দিন। নির্ঝর বাজখাই গলায় বলে উঠল, মাফ করার প্রশ্নই আসে না। স্মৃতি হারানো এই নির্ঝর হারিয়ারের দায়িত্ব তুমি নেবে সারা জীবনের জন্য। বুঝতে পেরেছো? কি? হ্যাঁ, তুমি কিভাবে দায়িত্ব নেবে সেটা জানি না। দায়িত্ব আমাকে নিতেই হবে, না হলে মার্ডার কেসের আসামি করে জেলের ফুটবল সম ভাত খাইয়ে ছাড়বো। জেলের ভাত গলা দিয়ে নামবে তো? আমি কিভাবে দায়িত্ব নিব? নির্ঝর বিছানা ছেড়ে উঠতে নিতেই মাথায় একটা চক্কর দিয়ে উঠল। এক হাতে বিছানার চাদর খামছে ভারসাম্য বজায় রাখল, আর এক হাতে মাথায় স্পর্শ করে চাপা আর্তনাদ করে। তরি বাতাসের গতিতে এগিয়ে এলো, নির্ঝরের দু কাঁধ চেপে ধরে ভয়ঙ্কর চিন্তিত গলায় বলল, এমন নড়াচড়া করছেন কেন আপনি? চুপচাপ শুয়ে থাকুন। নির্ঝর শরীর তুলিয়ে তরিকে ছাড়ানোর চেষ্টা করলো, কপাল কুঁচকে বলল, চুপচাপ শুয়ে থাকবো মানে? আমি চুপচাপ শুয়ে থাকার অবস্থায় আছি নাকি? স্মৃতিকানা হয়ে গেছি, বউ পাবো না এখন আমি। কেউ বিয়ে করবে না আমায় এখন, বুঝতে পেরেছো তুমি? আমাকে সারাটা জীবন চোখ বুড়ো মানে আই বুড়ো হয়ে থাকতে হবে। তরি একের পর এক বিস্ময়ের ঢেউয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এত এত ঘটনা মস্তিষ্ক নিতে পারছে না। সে হাঁপিয়ে উঠেছে। নির্ঝর শাহরিয়ারের কোনো চরিত্র এটা? এটা তো তার স্বভাব বহির্ভূত মনে হচ্ছে। এত কথা তো উনি বলার মতো মানুষ নয়। মাথায় আঘাত পেয়ে নির্ঝর কি পাগল হয়ে গেছে নাকি? সে আঘাত করে সে নিজেই পাগল হয়ে গেছে। মাথায় আঘাত পেয়ে নির্ঝর কি পাগল হয়ে গেছে, নাকি সে আঘাত করে সে নিজেই পাগল হয়ে গেছে? চারপাশ কেমন অদ্ভুত মনে হচ্ছে। তরির আত্মবিশ্বাসে যেন চির ধরেছে। সে অগোছালো ভাবে নির্ঝরের কাঁধের কাছে খামচে ধরল, জোরপূর্বক বিছানায় শুইয়ে দিয়ে বলল, এভাবে শুয়ে থাকুন। থাকবো না, তুমি হাত সরাও, ব্যথা পাচ্ছি। নখ দিয়ে মাংস তুলে নেবে নাকি? আচমকা তরির নিজের কাঁধের কথা স্মরণে এলো। সিঁড়ি দিয়ে নামানোর সময় নির্ঝর এভাবে তার গলা ঘাড় আঁকড়ে ধরেছিল। তখনই বোধহয় নখ ডেবে গিয়েছিল। ভয়ে এতক্ষণ স্মরণে আসেনি। সে ইচ্ছেকৃতভাবে নির্ঝরের দু কাঁধ শক্ত করে চেপে ধরল। কয়েক সেকেন্ড পর হাত ঢিলে করে সে সরে আসতে নিল। তৎক্ষণাৎ নির্ঝর দুপুরবেলার মতো খপ করে তার ডান হাত ধরে ফেলল। তরি প্রশ্নাতুর দৃষ্টিতে তাকাতেই নির্ঝর বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে চাই এক্ষুনি। আমার সাথে 3 বার কবুল বলো। বলো কবুল কবুল কবুল। তরির চোখে মুখে কাঠিন্যতা ভর করল। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বিয়ে করব আপনাকে? কোনো কালেও না। হাত ছাড়ুন। এভাবে হাত ছাড়ুন। এভাবে কবুল বললে বিয়ে হয়ে যায়? কোনো বল এভাবে কবুল বললে বিয়ে হয়ে যায়? কোন বলদ বলেছে আপনাকে কবুল বললেই বিয়ে হয়ে যায়? কবুল বলবো না আমি। তরির কথা শেষ হতে না হতেই নির্ঝর হ্যাচকা টানে তাকে বুকের উপর ফেলে বলল, মিস তৌরি, সরি মিসেস নির্ঝর শাহরিয়ার, তুমি অলরেডি 3 বার কবুল বলে ফেলেছো। তার মানে আজ থেকে আমরা স্বামী স্ত্রী। তরির কথা শেষ হতে না হতেই তৌরি, সরি মিসেস নির্ঝর শাহরিয়ার, তুমি অলরেডি 3 বার কবুল বলে ফেলেছো। তার মানে আজ থেকে আমরা স্বামী স্ত্রী। তরি অবাক হয়ে কয়েক সেকেন্ড নির্ঝরের চোখের দিকে চেয়ে রইল। নির্ঝরের তীক্ষ্ণ চোখজোড়া যেন অনেক কিছু বলতে চাইছে। সে চোখ সরিয়ে নিল। নিজেকে নির্ঝরের বুকের উপর অনুভব করে দ্রুত সরে আসতে চাইল। নির্ঝর ঠোঁটের কোণে পুরনো সেই স্মিত হাসি ধরে রেখে তার পিঠের কাছের হাতটা আরও শক্ত করল। তরি দাঁতে দাঁত চেপে বলল, মিস্টার নির্ঝর শাহরিয়ার, 1 সেকেন্ডের মধ্যে আমার হাত ছাড়ুন, না হলে কিন্তু এবার সত্যি সত্যি খুন করে ফেলবো। কারণ করো না, প্লিজ খুন করো।
আমি হাসতে হাসতে মরতে রাজি। অনেক আগে আমি ভেতর থেকে খুন হয়ে গেছি, এবার বাইরের খোলসটার প্রাণ নিয়ে নাও তোরই রানী। আপনার মাথায় গন্ডগোল হয়েছে? কি সব বলছেন? নিজের সেন্সে ফিরুন নির্ঝর ভাই। নির্ঝরের হাত ঢিলে হয়ে এলো। তরি ব্যস্ত হয়ে সরে এলো। অন্যদিকে ঘুরে ঘন ঘন শ্বাস টেনে নিল। বুক ধড়পড় করছে তার। একটুর জন্য প্রাণবায়ু বের হয়ে যায়নি। কেবিনে পিনপতন নীরবতা বিরাজমান। একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দহীন আনাগোনা ব্যতীত রুম নিস্তব্ধ। ভারী বাতাসের সাথে হালকা ফিনাইলের গন্ধ এসে নাকে লাগছে। কেবিনের দক্ষিণের জানালা দিয়ে ঝিরিঝিরি শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হালকা সে বাতাসে জানালার সবুজ পর্দাগুলো মৃদু কাঁপছে। জানালার ওপাশে সন্ধ্যা নেমে গেছে। বাইরের সেই নিস্তব্ধ অন্ধকারের দিকে চেয়ে নির্ঝর ভারী গলায় বলল, আমায় বিয়ে করবে তোরই? আল্লাহর কালামকে সাক্ষী করে সত্যি সত্যি আমার স্ত্রী হবে? নির্ঝরের ভারী কণ্ঠ আরো পর্বত সম হয়ে তরির কানে পৌঁছল। নির্ঝরের এই কণ্ঠের সাথে তার পূর্ব পরিচিত নেই। এই কণ্ঠ যে দ্বিধাহীনভাবে সত্যতা বহন করে। মানুষটার আকুতিতে যে মজার ছিটে ফোটা রেশ নেই। এই অম্লান সত্যতা যাচাই করতে পেরে তরির বুক কেঁপে উঠল। সে নির্ঝরের দিকে না তাকিয়েই বুঝতে পারল নির্ঝর তার উত্তরের অপেক্ষা করছে। মনকে শক্ত করে খুব দ্রুত সে মস্তিষ্কে উত্তর সাজিয়ে নিল। হাতের আঙ্গুল মুঠো করে সে নির্ঝরের দিকে ঘুরে দাঁড়ালো। নির্ঝরের মলিন দৃষ্টি এখনো জানালার ওপাশে। তরি মৃদু হেসে মুখ খুলতে নিতেই রুমের নিস্তব্ধতার পর্দা ছিঁড়ে টুংটাং আওয়াজ বেজে উঠল। ফোনের কর্কশ রিংটোনের আওয়াজ একটানা বেজে চলেছে। সে আওয়াজে নির্ঝর তরি দুজনে একে অপরের দিকে তাকালো। ভ্রু কুচকে নির্ঝর পাঞ্জাবির পকেটে হাতড়ে নিজের ফোন খুঁজল। পাঞ্জাবির পকেটে না পেয়ে প্যান্টের পকেট হাতড়াতে পেয়ে গেল। ফোনটা বের করে দেখলো তার ফোন বাজছে না। তাছাড়া এই রিংটোন তার ফোনের নয়, টোনটা কোনো বাটন ফোনের থেকে আসছে। সন্দিহান দৃষ্টিতে সে তরির দিকে তাকালো। তরির মুখ রক্ত শূন্য হয়ে গেছে। গোল গোল ভয়ার্থ চোখ জোড়া তারই পানে চেয়ে আছে। হাত দুটো কোমরের কাছে কিছু চেপে ধরে আছে। নির্ঝর হতাশ সুরে বলল, ফোনটা বের করো। তরির মধ্যে কোনো অভিব্যক্তি লক্ষ্য করা গেল না। সে আগের মতোই দুহাত দিয়ে কোমর চেপে আছে। ইতিমধ্যেই কল কেটে গেছে। বিশ্রী টোনটা মিলিয়ে যেতেই তরির মুখে যেন পুনরায় রক্ত ফিরে এলো। কিন্তু বেশিক্ষণ সেই রক্ত স্থায়ী হলো না। তাকে বিপদের দ্বার প্রান্তে নিক্ষেপ করতে আর এক দফা ফোন বেজে উঠল। নির্ঝর এবার ধমকে বলে উঠল, ফোন বের করতে বলেছি তোরই, নাকি আমি নিজ হাতে বের করবো? তরির শাড়ির আঁচলের তলা থেকে কোমরে গুজে রাখা অল্প দামের বাটন ফোনটা বের করলো। ফোনটা হাতে নিয়ে নাম চোখে পড়তে ভয়ে আত্মা শুকিয়ে গেল। আশিক ফোন করেছে। দ্বিতীয়বারের মতো ফোন কেটে গেল। নির্ঝর তরির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর শান্ত গলায় বলল, আমার জানা মতে তোমার কোনো পার্সোনাল ফোন থাকার কথা না তোরই, তাহলে এই ফোনটা কোথায় পেলে? তরি কয়েক সেকেন্ড মৌন রইল। 1.5-2 মিনিট পর নিশ্চুপতা ভেঙে এক টানা বলল, আমি একটা ছেলেকে ভালোবাসি নির্ঝর ভাই, ওর নাম আশিক। ফোনটা ওই আমাকে দিয়েছে কথা বলার জন্য। এতদিন লুকিয়ে রেখেছিলাম, আজ ভুলে কিভাবে যেন সাইলেন্ট মোড অন হয়ে গেছে, আর আপনি ধরে ফেলেছেন। আমি দুঃখিত নির্ঝর ভাই, আপনাকে বিয়ে করতে পারবো না। আশিককে আমি ভীষণ ভালোবাসি। নির্ঝর কোনো প্রতি উত্তর করল না। হাতের ফোনটা বিছানায় ফেলে রাখলো। পা টান করে আস্তে করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। পায়ের কাছের চাদরটা বুক পর্যন্ত টেনে চোখ বন্ধ করল। নির্ঝরের আকস্মিক নীরবতা সহ্য হলো না তরির। সে সামান্য এগিয়ে গিয়ে অনুরোধের স্বরে বলল, আপনার খাবারটা খেয়ে নিয়ে নির্ঝর ভাই। ডোন্ট ডিস্টার্ব মি, আমার এখন ঘুম দরকার, চলে যাও। কিন্তু একটু নির্ঝরের গলার স্বর ভয়ানক উঁচু হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে চিল্লিয়ে বলল, বলো চোখের সামনে সরে যেতে। জাস্ট 2 সেকেন্ডস, 2 সেকেন্ডসের মধ্যে চোখের সামনে থেকে দূর হও। নির্ঝরের ধমকে তরির চোখে জল চলে আসলো। সে কি এমন ভুল বলল যে এভাবে রিয়্যাক্ট করতে হবে? অপমানে তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে।
সে নির্ঝরের রাগান্বিত মুখের দিকে এক পলক চেয়ে সুরসুর করে কেবিন থেকে বের হয়ে গেল। তরির গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে নির্ঝরের রক্তলাল চোখজোড়া টলমলো হয়ে উঠল। চোখের মরা শুষ্ক নদী জলে পরিপূর্ণ হয়ে উঠল। হৃদয়ের পুরনো ক্ষতে যেন কেউ নতুন করে আঘাত করল, তরতাজা হয়ে উঠল। বুকের ভেতর হু হু করে উঠছে বারবার। সে তো জানতো তরি এমন উত্তর দিবে, তবুও এত কষ্ট হচ্ছে কেন আজ? তরির এত বড় সত্যিটা সে কেন মেনে নিতে পারছে না? কেন অমক কষ্ট হচ্ছে? নির্ঝর পাঞ্জাবির হাতায় নাক মুছল। চোখ জ্বালা করছে। দুই চোখের পাতা এক করতেই চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ল। ফুপি তুমি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি নির্ঝরকে বিয়ে করব? তুমি বলছো এসব? তরির বিস্ময় মাখা মুখ উপেক্ষা করে মমতাজ বেগম সিরিয়াস ভঙ্গিতে বলল, হ্যাঁ আমি বলছি। কেন, নির্ঝরকে তোর পছন্দ নয়? স্মার্ট ও সুদর্শন একটা ছেলে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মাস্টার্সে অধ্যয়নত, সাথে ভালো জব করছে। আর কি চাই তোর? তরি হাঁসফাঁস করতে করতে ফুপির সামনে থেকে সরে গেল। তারা নির্ঝরকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়িতে নিয়ে এসেছে ঘন্টা খানেক হলো। এর মধ্যে বিয়ের কথাবার্তাও চলছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে আবার মমতাজ বেগমের সামনে দাঁড়িয়ে পড়ল তরি। হতাশ সুরে বলল, নির্ঝর ভাইয়াকে কোনো মেয়েই অপছন্দ করবে না ফুপি। কথা সেটা নয়, কথা হচ্ছে আমি ওনাকে পছন্দ করি না। পছন্দ করি না বলতে এক্ষুনি আমি বিয়ে করতে চাই না। তুই না চাইলে কি হবে তোরই? তোর বাপ দুদিন পর পর বাড়িতে পাত্রপক্ষ নিয়ে আসছে, আর তুই ধেই ধেই করে নাচতে নাচতে পাত্রপক্ষের সামনে যাচ্ছিস। দুই পক্ষে মিল পড়ছে না বলে তোর বিয়েটা হচ্ছে না। মিল যে কোনোদিন পড়বে না তার তোর ইয়াত্তা নেই। তার চেয়ে আমার কথা শুন মা, নির্ঝরকে বিয়ে করে নে। আমি নিশ্চিত নির্ঝরের মতো ভালো করে তোকে পৃথিবীর কেউ রাখতে পারবে না। আমি রাজি হলেই হলো ফুপি। নির্ঝর ভাইয়ের বাবা মা রাজি হবে না? ওনারা আমার মতো গ্রামের বড় হওয়া, জীবনের শহর না দেখা মেয়েকে অমন ছেলের বউ করবে না নিশ্চয়ই। মমতাজ বেগম মৃদু হাসলেন। তরি যে তাকে কথার প্যাচে ফেলতে চাচ্ছে তাই স্পষ্ট বুঝতে পারছেন। তরির মনের কথা তার অজানা নয়, কিন্তু তরির ভবিষ্যৎ সুখের জন্য এটুকু কঠোর তাকে হতেই হবে। তিনি স্পষ্টভাবে বললেন, তুই খুব ভালো করে আমায় চিনিস তোরই। আমি ঝুঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিই না। তোর আর নির্ঝরের কথা আমি অনেক আগ থেকে ভেবে রেখেছিলাম। আজকের ঘটনা থেকে মনে হয় তোদের এক করে দেয়া আমার অন্যতম উচিত কাজ। আমি ইতিমধ্যে নির্ঝরের বাবা মা, তোর বাবা মা সবার সাথে কথা বলে ফেলেছি। সবাই বেশ খুশি এবং রাজি। কয়েকজন তো রওনা দিয়েছে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। শুন, এখন শুধু তোর মতামত প্রয়োজন তোরই, কারণ নির্ঝর বলে দিয়েছে তুই মত না দিলে বিয়ে করবে না। তরি ঠোঁট কামড়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করল। কিছুতেই মনোবল হারানো চলবে না। সে আশিককে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এখন আশিকের কথা সবাইকে বলবে কি করে? বাবা নিশ্চিত তাকে মারধর করবে। কিছুতেই নির্ঝরের মতো ছেলে হাতছাড়া করবে না। তরি আচমকা মমতাজ বেগমের হাত চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ফুপি আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকেই বিয়ে করব প্লিজ। মমতাজ বেগম হাত ছাড়িয়ে নিলেন। কঠোর কণ্ঠে বললেন, ফুপি ও খুব ভালো ছেলে, ওকে যে। চুপ, একদম চুপ। তরি, তুই বিয়ে না করার অন্য হাজারটা কারণ দেখিয়ে অন্য একটা কারণ দেখালে আমি থেমে যেতাম, কিন্তু আশিকের মতো চরিত্রহীন একটা ছেলের কারণ হিসেবে দেখালে আমি জোর করে তোর বিয়ে দিব। তরি শব্দ করে কেঁদে উঠল। ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে বলল, ফুপি আশিক অনেক ভালো ছেলে। ও আমায় কথা দিয়েছে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমাকে ছাড়া মরে যাবে। মরবি না তরি, তুই যে চোখে কালো পট্টি বেঁধে ঘুরছিস, তোর সেই কালো পট্টি খোলার জন্য হলেও আজকে রাতে নির্ঝরের সাথে তোর বিয়ে দিব আমি। মমতাজ বেগম গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন। রাত 8টা বাজে। নতুন বউ নিয়ে বরযাত্রীদের ফিরতে ফিরতে রাত 10টা বাজার কথা। এরই মধ্যে তাকে সব ব্যবস্থা করতে হবে। আমি তরি, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সেজন্য আমি পালিয়ে গেলাম। আশা রাখলাম আমায় কেউ খোঁজার চেষ্টা করবেন না। রাত 10টার দিকে নির্ঝরের ফোনে আননোন নাম্বার থেকে এই মেসেজটা আসে। সে তখন সবে মাত্র বিয়ের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছিল।
মেসেজটা দেখার পরপরই তার পৃথিবীটা বর্ণহীন হয়ে গেল। জীবনের সবটুকু রং সাথে নিয়ে কেউ যেন পালালো। বুক চিরে বের হওয়া অগণিত দীর্ঘশ্বাস লুকিয়ে সে অসুস্থ শরীর নিয়ে সমস্ত বাড়ি তন্ন তন্ন করে তরিকে খুঁজল। না পেয়ে শুধুমাত্র বড় মাকে সত্যিটা জানিয়ে এদিকটা সামলাতে বলে সে রাস্তায় বের হলো। রাতের বেলা এলোমেলো গতিতে প্রায় দৌড়ে চলেছে নির্ঝর। শুনশান রাস্তাঘাট, জনমানবের চিহ্নটুকু নেই, সবাই গভীর ঘুমে। সিলেটের এদিকটা মোটামুটি শহর অঞ্চলের মতো হলেও রাতের বেলা রাস্তাঘাট একদম ফাঁকা। রাতে ঢাকা শহরের মতো জীবন্ত নয়। অনেকটা দূরত্ব নিয়ে একটা করে ল্যাম্পপোস্টের সোনালি হলুদ আলোয় নির্ঝর খুঁজে চলেছে তরিকে। দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল সে। এক হাতে হাঁটুতে ভর দিয়ে মাথা চেপে ধরে রইল কিছুক্ষণ। মাথা ব্যথায় টনটন করছে। একটু পর সোজা হয়ে দাঁড়িয়ে হাতের ফোনটার পাওয়ার বাটন অন করলো। রাত 1টা বাজতে চলল প্রায়। এতক্ষণ যাবৎ সে আশেপাশের এলাকা সহ যাবতীয় পরিচিত জায়গায় তরিকে খুঁজেছে। কাছের সমস্ত সিএনজি স্টেশন, মোড়ের দোকান, বাস স্টেশন সহ সব জায়গায় তরিকে খুঁজেছে, কিন্তু কোথাও তরির হদিশ মিলছে না। নির্ঝরের বিধ্বস্ত চেহারা, মাথার চুল অগোছালো, কিছু চুল ঘামে কপালে লেপ্টে আছে, পরনের পাঞ্জাবি ঘামে শরীরে মিশে গেছে। হঠাৎ করে দুহাতে মুখ ঢেকে ফেলল। সে হারিয়ে ফেলেছে তরিকে চিরতরে। তার জীবন তরি খেই হারিয়ে অথৈ সমুদ্রের বুকে তলিয়ে গেল আজ। সে আর বাঁচবে না, বাঁচতে পারে না। জীবন তরি ছাড়া জীবন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয় যে। পাঞ্জাবির পকেটে রাখা ফোন বেজে উঠল। দ্রুত হাতে নিয়ে সে রিসিভ করল। বড় মা ফোন করেছে। সে কানে ধরে বলল, বড় মা। ফোনের ওপাশে মমতাজ বেগমের উদ্বিগ্ন গলা শোনা গেল। উত্তেজিত কণ্ঠে বলল, নির্ঝর, তোর কোনো খোঁজ পেয়েছিস? নির্ঝর অগোছালো ভাবে বলল, না বড় মা। সে কি, কোথায় গেল মেয়েটা? তরিতা কি যে এক কাণ্ড করে বসলো, আমার চিন্তায় গলা শুকিয়ে আসছে। কি করবে এখন নির্ঝর? পরিস্থিতি এমন যে কাউকে জানাতেও পারছি না। আমিও ইতিমধ্যে লুক লাগিয়েছি খোঁজার জন্য। বড় মা, দয়া করে বেশি মানুষকে জানাবেন না প্লিজ। আমি তরিকে খুঁজে বের করব, কিন্তু ওর চরিত্রে ছিটে ফোটা কালি লাগতে দেব না। আমি বিশ্বস্ত মানুষকে বলেছি, ও নিয়ে তুই চিন্তা করিস না। নির্ঝর পায়ের ওপর ভর দিয়ে ফ্লোরে বসে পড়ল। হঠাৎ করে সচকিত হয়ে বলল, জীবন ভাই এসেছে? ওদিকের কি অবস্থা? সব আমার নিয়ন্ত্রণে আছে। কেউ কিছু বুঝতে পারেনি। কাজীকে ফোন করে আসতে বারণ করেছি। বাড়িতে বলেছি এত রাতে ভালো কাজই পাওয়া যাচ্ছে না, তাই আজ বিয়েটা হবে না। এদিকে কথা ছেড়ে দে, তুই আরও খোঁজাখুঁজি কর সব। মমতাজ বেগমের বাকি অংশ নির্ঝরের কর্ণকুহরে প্রবেশ করল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে কান খাড়া করে আছে। দূর থেকে ট্রেনের মৃদু হুইসেল কানে আসছে, অত্যন্ত ক্ষীণভাবে। কাছে রেল স্টেশন। আসল জায়গাতেই তো খোঁজা হয়নি। এক লাফে উঠে দাঁড়ালো সে। উঠেই সামনের দিকে দিল এক ছুট। ক্ষিপ্র কণ্ঠে বলল, বড় মা, রাখছি, পরে ফোন করব। রাতের আধারে নির্ঝর দৌড়ে চলেছে। দিকবিদিক ভুলে সে ছুটছে। যত এগোচ্ছে ট্রেনের হুইসেলের শব্দ কানে তত প্রকট হচ্ছে। রাত 1টা বাজতে চলল। ঢাকাগামী রাতের শেষ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তাকে এই ট্রেনে উঠতে হবে। এই ট্রেনেই প্রতিটা বগিতে তরিকে শেষ খোঁজাখুঁজিতে হবে। নির্ঝর যখন প্রাণপণে দৌড়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছল, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্মে মানুষ নেই। সবাই বাদরের মতো জীবন মরণ হাতে নিয়ে ট্রেনের দরজা ধরে ঝুলে আছে। চলন্ত ট্রেনের এই দরজা থেকে ও দরজা। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সে ট্রেনে ওঠার চেষ্টা করল, কিন্তু তার ট্রেনে জার্নি করার অভ্যেস নেই। অনেক ছোটাছুটি করেও একটা পা রেখে কিছু একটা ধরে ঝুলে পড়ার জায়গাটুকু পেল না। ট্রেনের বেগ ক্রমেই বেড়ে চলেছে। ঢাকা অন্তর্গামী শেষ ট্রেন সর্পিল গতিতে বাঁক নিয়ে এগিয়ে চলেছে। নির্ঝরের ছুটে চলার শক্তির চেয়ে ট্রেনের ছুট বেড়ে গেল। শেষ বগির দরজাতেও তিল পরিমাণ ঢোকার জায়গা পেল না সে।
অসহায় মুখে পরের বগির দরজার দিকে তাকিয়ে দেখে ট্রেন শেষ। এটাই শেষ বগির দরজা। তার ভাবনার মাঝে সাই করে অদৃশ্য হয়ে গেল রাতের শেষ ট্রেন। ছুটে চলল নবদিগন্তে। নির্ঝরের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল। এলোমেলো গতিতে এগিয়ে গিয়ে রেলওয়ে প্ল্যাটফর্মে পা ঝুলিয়ে বসে পড়ল। চারিদিক নিশ্চুপ, নিরিবিলি। রাতের এই স্টেশনের সর্বত্র একটা মন ভাঙার গল্পে ছেয়ে গেল যেন। চারপাশ মন খারাপের হাহাকারে ভরে উঠল। বাতাসের সাথে সাথে হৃদয় পোড়া গন্ধ মিশে কটু হয়ে উঠল। পাঞ্জাবির হাতা গুটিয়ে হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করল নির্ঝর। জীবন কত অদ্ভুত! জীবনের সবটুকু রং যার জন্য ধুয়ে মুছে যত্ন সহকারে রেখেছিল, সে নতুন রঙের ছটা না দিয়ে তার রংটুকু শুষে নিয়ে উধাও হয়ে গেল। সে রংহীন সাদা কালো জীবনটা কি করে পাড়ি দিবে? কি করে? কেটে গেছে অনেক সময়। মাতাল বাতাসের ছাপটা এসে ছুঁয়ে দিয়ে যেতে নির্ঝর ব্যথাতুর মাথাটা আস্তে করে ওঠালো। কিছুক্ষণ রেলওয়ের দিকে চেয়ে রইল। তারপর উদ্ভ্রান্ত দৃষ্টি মিলে আশেপাশে তাকালো। হঠাৎ করেই তার চোখ আটকে গেল রেলওয়ের অপোজিটের প্ল্যাটফর্মের যাত্রী ছাউনিতে বসে থাকা মূর্তিটির উপর। বিমূঢ় হয়ে অসহায় মুখে বসে আছে একটি মেয়ে। এই মুখাকৃতি নির্ঝরের খুব পরিচিত। রাতের পর রাত সে এই মুখ দেখে কাটিয়েছে। সেজন্য দূর থেকে আবছা আলোতেও মুখটা দেখে তার চিনে ফেলতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না। মেয়েটা যে তোরই সেটা বুঝতে পেরে মুখে প্রাপ্তির হাসি ফুটে উঠল। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল নির্ঝর। নিজের প্রাণভোমরা যেন পুনরায় দেহে ফিরে এলো। সে তরিকে হারিয়ে ফেলেনি, আর হারাতে দিবে না, কিছুতেই না। সে আরও কিছুদিন বাঁচতে চায়। এই রূপ রস গন্ধ ভরা পৃথিবীতে আরও কিছুদিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায় সে। আর তার বাঁচতে হলে আরও কিছুদিন শ্বাস নিতে চাইলে এই মেয়েটিকে তার পাশে প্রয়োজন। তাকে ছাড়া সে বাঁচবে না। পাঞ্জাবির সামনের পিঠ তুলে চোখ মুখ মুছে ফেলল নির্ঝর। কলার টেনে উপরের বোতামগুলো ঠিক মতো লাগালো। হাতা ঠিক করে মাথার চুলগুলো হালকা করে গুছিয়ে নিল। নিজেকে ফিটফাট করে লম্বা একটা শ্বাস নিল। যথাসম্ভব স্বাভাবিক রেখে সে যাত্রী ছাউনির দিকে এগিয়ে গেল। ইট সিমেন্টের তৈরি লম্বা মতো বসার জায়গাটাতে তরি মূর্তির ন্যায় বসে আছে। চোখ মুখ ভয়ানক ফোলা, গালে পানির শুষ্ক বলিরেখা এখনও স্পষ্ট। পরনে গ্রে কালারের একটা থ্রি পিস, লম্বা বেনি করা মাথাটা ওড়না দিয়ে ঢেকে আছে। পাশেই কাপড়ের তৈরি অল্প দামি একটা ব্যাগ। নির্ঝর নিঃশব্দে পা ফেলে এগিয়ে গেল। তরির থেকে বেশ দূরত্ব নিয়ে বসে পড়ল। তরির মধ্যে কোনো প্রতিক্রিয়া ঘটল না। তার পাশে যে কেউ বসে পড়েছে তা টের পায়নি। নির্ঝর বেশ বুঝতে পারল তরি নিজের খেয়ালে নেই। সে স্মিত হেসে ফেলল। অতিশয় স্বাভাবিকভাবে বলল, হাই। রাতে নিস্তব্ধতার বুক ছিঁড়ে পরিচিত কণ্ঠ কানে যেতে আটকে উঠল তরি। চমকে পাশে তাকালো। নির্ঝরকে স্বাভাবিক দেখে বিস্ফোরিত নয়নে বলল, আপনি? নির্ঝর হাত পা ছড়িয়ে আড়ামোড়া ভাঙার ভঙ্গি করল। তরির দিকে না তাকিয়েই বলল, কেন, তোমার আশিককে আশা করছিলে? তরি নিশ্চুপ হয়ে গেল। নির্ঝরকে অবাক করে দিয়ে হঠাৎ সে ভেউ ভেউ করে কান্না শুরু করলো। নাক টেনে বলল, হারামজাদা এখনো আসছে না। হারামজাদা এখনো আসছে না, আসবে না বোধহয়। আমাকে আসছে বলে ফোন বন্ধ করে ফেলেছে। কত কাল হলো ট্রাই করছি, কিন্তু ফোন বন্ধ। নির্ঝরের প্রচণ্ড হাসি পেল। কি যে ভালো লাগছে! আশিক নামক ছেলেটাকে ধরে ডজন খানিক চুমু খেতে ইচ্ছে করছে। সে সাবধানে মুখ ঘুরিয়ে তরির দিকে তাকালো। তরির কান্নারত মুখ দেখে বুক কেঁপে উঠল তার। হার্টবিট বেড়ে গেল। এতক্ষণে তার পানির তৃষ্ণা পেল। রাতের আধারে গাল লাল করে নাক টেনে টেনে কান্না করা মেয়েটির আর এক দফা প্রেমে পড়ল সে। তার চাহনিরত অবস্থায় তরি নাক ছেড়ে ওড়নার এক অংশে মুছে ফেলল। নির্ঝরের নাক মুখ কুঁচকে গেল। দ্রুত পকেট হাতড়ে টিস্যু খুঁজল। হতাশ হয়ে দেখল নেই। তরি আবার কাঁদতে কাঁদতে বলল, আশিক এখনো আসছে না কেন? ও বলছিল আমাকে না পেলে সারা জীবন চিরকুমার থেকে যাবে। আমার জন্য হাত পর্যন্ত কেটেছিল। এই তো কিছুদিন আগে আমায় যখন পাত্রপক্ষ প্রথম দেখতে আসে।
তখনও সে কি যে কষ্ট কষ্ট পেয়ে আবার ফোন তুলছিল না, কান্না করে বলেছিল আমার বিয়ে হয়ে গেলে ও ফ্যানের সাথে লটকে পড়বে। তাহলে আশিক আজ আসছে না কেন, বজ্জাত ছেলে? তরির কান্নার বেগ বেড়ে গেল। নির্ঝর বিড়বিড় করে পড়ল, তরি কুমারী, আশিক তোমার একার আশিক নয়, সে হাজারো মেয়ের আশিক, সে গণ আশিক। তারপর স্পষ্ট কণ্ঠে ধমকের সুরে মা জীবন ভাইয়ের বিয়ে শেষ করে আসুক। মমতাজ বেগম কিছুক্ষণ চিন্তা করে বললেন। সে না হয় বললাম, কিন্তু নির্ঝর সামান্য ঘুরে দাঁড়ালো, তরির দিকে চেয়ে বলল, আমি তোরকে কাজী অফিস থেকে বিয়ে করে নেব বড় মা, আপনি শুধু ওদিকটা সামলান, আর সবাইকে যা বোঝানোর এমন করে বোঝাবেন যেন কেউ তোরকে ভুল না বোঝে। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস বাবা। নির্ঝর কান থেকে ফোন নামালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে খুশির ঢেউ খেলে যাচ্ছে। সুখের বাঁধ ভাঙা প্লাবনে ভেসে চলেছে সেই জীবন তরিতে। তরি ভেজা চোখে তার দিকে তাকাতেই নিজের খুশি ভাবটা লুকিয়ে ফেলল। গম্ভীরভাবে সে তরির দিকে এগিয়ে গেল, তরির সামনে দাঁড়িয়ে পড়ল। প্লিজ চলো। কোথায় যাব? কাজী অফিসে। তরি চমকে বলল, কেন? কাজী অফিসে কেন যায় মানুষ? দাওয়াত খেতে? বিয়ে করবে চলো। কাকে বিয়ে করব? আশিক তো আসলো না। আশিক আসেনি তো কি হয়েছে, পাত্র তো তোমার হাতে। ওই যে ফোন, বাটন ফোন, আশিকে দেওয়া ফোনকে বিয়ে করবে তুমি? কি মাথা খারাপ হয়ে গেছে আপনার? না, মাথা ইজ টোটালি ফাইন। আগেকার পৌরাণিক কাহিনীতে শোনোনি, বর কোনো কারণে বিয়েতে অনুপস্থিত থাকলে বরের ব্যবহৃত জিনিস বা তার থেকে পাওয়া কোনো জিনিসের সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হতো। আজ আমি সেটাই করব। আশিকের অনুপস্থিতিতে তার দেওয়া অতি প্রিয় ফোনটাকে বিয়ে করবে। ফোনের সাথে বিয়ে? নির্ঝর ভাই, আপনি অসুস্থ, আপনার মাথা অসুস্থ, এই অবস্থায় মজা করছেন? তরির বিস্মিত মুখের কথা শুনে নির্ঝর কিছুটা কাজ ঘেঁষে এলো তার। ভয়ে সে মাথাটা একটু পিছিয়ে নিল। নির্ঝর সামান্য ঝুঁকে রাগান্বিত স্বরে বলল, তোমার মনে হয় আমি মজা করছি? গালে দুইটা পড়লে মজা টের পাবে, উঠে পড়ো। নির্ঝরের ধমক শুনে তরি সুরসুর করে উঠে পড়ল। সে অদ্ভুত দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝরের কার্যকলাপ, কথাবার্তা সব খাপছাড়া, কেমন অসংলগ্নতার ব্যবহার। তার হুট করে ভয় লাগতে শুরু করলো এই ছেলেটিকে। নির্ঝর আর অপেক্ষা করলো না, হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ল। তাকে দাঁড়াতে দেখে তরিও দাঁড়িয়ে পড়ে। ভয়ে ভয়ে বলে ওঠে, কি হলো আবার, থেমে গেলেন যে? তোমার ঝোলাটা কারাসে ফেলে রেখে এলে আশিকের জন্য? অতি উত্তম। আশিকের অন্তত 2 বছরের জামা কাপড় কিনতে হবে না, তোমার ড্রেসগুলো দিয়ে আরামসে চলে যাবে। বলে নির্ঝর অপেক্ষা করল না,
আবার হাঁটা শুরু করলো। তরি চিফ কাটলো। এতটা ভুলোমনা হলে চলবে কি করে? সে দৌড়ে পেছনে গিয়ে কাপড়ের ব্যাগটা হাতে নিল। আবার এক দৌড়ে এসে নির্ঝরের পিছু ধরল। প্ল্যাটফর্ম পেরিয়ে কিছু দূর এগোতেই নির্ঝরের হাতে আচমকা টান পড়ল। ঘুরে দাঁড়ানোর আগে তরির কম্পিত কণ্ঠের চিৎকার ভেসে এলো। সে তাকিয়ে দেখল তরি দুহাতে তার বাহু আঁকড়ে ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নিচের দিকে তাকিয়ে কপাল কুঁচকে এলো নির্ঝরের। রাস্তার ধারে শুয়ে থাকা একটা পাগল তরির বাম পা চেপে ধরেছে। তরি প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পেরে উঠছে না। নির্ঝরের বাহু চেপে রাখা তরির হাত দুটোর দিকে এক পলক তাকালো সে। তারপর তরির ভয়ার্থ মুখের দিকে চেয়ে দ্রুত পকেট হাতড়ে কিছু খুচরো টাকা বের করলো। পাগলটার সামনে বাড়িয়ে দিয়ে ইশারায় পা ছাড়তে বলল। পাগলটা তরির পা ছেড়ে লুফে টাকা নিয়ে নিল। খুশিতে তার চোখ দুটো চকচক করছে। নির্ঝর তরির দিকে চেয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এই মাঝরাতে আমায় একটা হেনস্থা করার জন্য তোমায় কি শাস্তি দেওয়া যায় বলো তো? তরি কাঁদো কাঁদো হয়ে নির্ঝরের বাহু ছেড়ে দিল। মাথা নত করে ধীর পায়ে এগিয়ে গেল। দুজনে স্টেশন পেরিয়ে বড় রাস্তার কিছু দূর আসতেই তরি ক্ষীণ স্বরে বলল, পানি খাবো নির্ঝর ভাই, গলা শুকিয়ে গেছে। নির্ঝরের পা থেমে গেল ক্ষণিকের জন্য। আর চোখে আলো অন্ধকারের খেলায় মেতে ওঠা মেয়েটির দিকে তাকালো। শুকনো ঢোক গিলে খুব দ্রুত চোখ সরিয়ে নিল। ছোট করে শ্বাস নিয়ে তিক্ত কণ্ঠে বলল, পানি খাবো বললেই তো আর পানি পাওয়া যাবে না। প্রথমত আমি ব্রত করেছি তোমায় বিয়ে না দেওয়া পর্যন্ত জল স্পর্শ করব না। দ্বিতীয়ত 4 ঘন্টা যাবত আমার পানি পিপাসা পেয়েছে, তবুও পানি দিয়ে গলা ভেজাচ্ছি না। সো তুমিও পানি পাবে না। কোথায় যাচ্ছি এখন আমরা? কাজী অফিস। নাম শুনুনি কখনো? না শুনলে শুনে নাও। আমরা এখন কাজী অফিসে যাচ্ছি, যেখানে বিয়ে পড়ানো হয়। সেখানে তোমার আর মুঠোফোনের বিয়ে হবে। বিয়ে শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। ঢাকার কথা শুনে তরির পিলে চমকে উঠল। পেছন থেকে দ্রুত এগিয়ে গিয়ে নির্ঝরের পথ আগলে দাঁড়ালো। নির্ঝরের আবছা মুখের দিকে চেয়ে বলল, ঢাকাতে কেন যাব নির্ঝর ভাই? তোমার আর তোমার মুঠোফোন স্বামীর বাসর হবে ঢাকায়, আর আমার বাসায়। সিম্পল। নির্ঝর নির্বিকার ভঙ্গিতে অনেক কিছু জানার আছে। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে ফেলল, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? যতক্ষণ না কাজে আসছে। ফ্লোরের দৃষ্টি নিবদ্ধ করে নির্ঝর চটপট উত্তর দিল। তরির সাংঘাতিক ভয় পেয়ে গেল। শেষমেশ তার মান সম্মান কিছুই রইল না। ফোনের সাথে এত ঘটা করে তাকে বিয়ে দিয়ে দিবে নির্ঝর তা এখনো বিশ্বাস করতে পারছে না। সে অনুনয়ের সুরে বলল, আমার ভুল হয়ে গেছে নির্ঝর ভাই, মাফ করে দিন প্লিজ, মাফ করে দিন। নির্ঝর চোখ তুলে তাকালো। তরির অশ্রুসিক্ত চোখের দিকে চোখ পড়তেই একটু নড়ে উঠল। খোলা দরজা দিয়ে কিছুক্ষণ চেয়ে বাইরের পরিস্থিতি ঠাউর করার চেষ্টা করলো। ওপাশে নিস্তব্ধ দেখে মুখ ঘুরিয়ে নিল। ছো মেরে অহির হাতের ফোনটা ছিনিয়ে নিল সে। গলা খাকারি দিয়ে বলল, কাজী সাহেব যেহেতু আসতে একটু লেট করছে, সেহেতু আমি বিয়ে পড়ানো শুরু করি। কি বলো? না। চুপচাপ যা যা করতে বলবো সেটাই করবে। তরির ভয়াতুর দৃষ্টি উপেক্ষা করে নির্ঝর বলা শুরু করলো,
তোমার আশিকের ফুল নেম জানো কি? আচ্ছা বাদ দাও, আমি বলছি। সিলেটের হবিগঞ্জ নিবাসী জনাব আশিক কাটুর একমাত্র প্রিয় বস্তু মোবাইল ফোন। একটা জলজান্ত সুদর্শন পুরুষ নির্ঝর শাহরিয়ারকে দিনমোহর রেখে একই এলাকার তোফাজ্জল হোসেনের একমাত্র কন্যা মেস্তাহানুবা মেহের তরিকে বিবাহ করিতে আসিয়াছে। মনে প্রাণে তাহাকে স্বামী হিসেবে গ্রহণ করিলে বলো মা, সরি বলো তরি কবুল।